প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আবার আলাপ করতে এসেছি। আমার আজকের ভিডিও প্রসঙ্গ হচ্ছে নির্বাচনমুখী বাংলাদেশ। বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে গত পরশু দিন নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। যাই হোক, এই অন্তর্বর্তী অবৈধ ইউনূস সরকার হঠাৎ করে নির্বাচন ঘোষণা করবে এটা আমরা আশাই করিনি। এক এক সময় মনে হচ্ছিল তারা বোধহয় এইরকমভাবে ভাওতাবাজি করে টেনে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। অর্থাৎ ইউনূস সরকার যতদিন তিনি বেঁচে থাকবেন, জনাব ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনি এই হঠাৎ করে পাওয়া মসনদে বহাল থাকবেন। তার এই 1.5 বছরের শাসনকালীন সময়ে যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছিলেন, সে সমস্ত প্রতিশ্রুতির একটাও পালিত হয়নি। কোনো সংস্কারও হয় নাই, দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, আন্তর্জাতিক আদালত থেকে সম্পূর্ণ কি বলবো, এটা বলাও তো আবার অবমাননার মধ্যে পড়ে যায়, যে রায় দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, দেশবাসী তো সেটা মেনে নেয়নি, সঙ্গে আন্তর্জাতিক মহলও এটার বিরূপ সমালোচনা করেছেন এবং বিরূপ মন্তব্য প্রতিনিয়তই বিভিন্ন চ্যানেল মাধ্যমে আমাদের কাছে ভেসে আসছে। কিভাবে একটা সরকার বৃহত্তম দলকে, আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন তহসিল ঘোষণা করতে পারে তা আমাদের বোধগম্য না হলেও এটা সুস্পষ্ট যে কোনোভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার যদি নির্বাচনটা করতে পারে, তাহলে ইউনূস সাহেব পিছন থেকে যারা তাকে সহযোগিতা করে এখানে বসিয়েছেন, সে জামাত ইসলাম, পাকিস্তানি আইএসআই এর মদদে এই যে এনসিপি পার্টি গঠিত হয়েছে ছাত্র আন্দোলনের জঙ্গি নেতাদের নিয়ে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে উনি বাংলাদেশের প্রেসিডেন্টের পদটা অলঙ্ঘিত করবেন। এখন আমরা একটু ফিরে তাকাই দেশি এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবরের দিকে, যে বিশিষ্ট ব্যক্তিগণ এবং বিভিন্ন বিদেশি চ্যানেল এই নির্বাচন সম্পর্কে কি তাদের অভিমত। একদিকে সবাই বলছে এই ডক্টর মোহাম্মদের ইউনূসের সরকার সম্পূর্ণ অবৈধ একটি সরকার, যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে তাহলে সেটাও অবৈধ হবে, কারণ দেশের সর্ববৃহৎ দলকে বাদ দিয়ে শুধুমাত্র জামাত ইসলাম, এনসিপি আর বিএনপিকে নিয়ে একটা নির্বাচন করা বিশ্ববাসী সেটা মেনে নেবে না। তারপরেও বিএনপিকেও নিয়েও নানান রকম নাটক করা হচ্ছে, যে বিএনপির যিনি অ্যাক্টিং সভাপতি তারেক জিয়াকে দেশের মাটিতে ফিরে তাকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি এবং সেটা নিয়ে এখনও দোদুল্যমান অবস্থা রয়েছে। বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, বিভিন্ন সূত্রের সাংবাদিক, সিনিয়র সাংবাদিকরা বলছেন, বিজ্ঞজনেরা বলছেন যে নির্বাচনের তহসিল ঘোষণা করলেই তো আর নির্বাচন হয়ে যাবে না, হয়ে যায় না। তো গতকালই কিন্তু এর একটা আলামত দেখা দিয়েছে, যে একটা রাজনৈতিক দলের এই যে ছাত্র নেতারা যারা জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরই একজন নেতা
জনাব হাদি, তাকে গুলি করা হয়েছে। তিনি বর্তমান লাইফ সাপোর্টে আছেন, তার জীবন খুবই ঝুঁকির মধ্যে আছে। এখন সন্দেহ পোষণ করা হচ্ছে সরকারের তরফ থেকে বা সরকার দলীয় যারা, তাদের তরফ থেকে আভাস দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সঙ্গে বা গুলিবর্ষণের সঙ্গে জড়িত। এটা দেশবাসী বিশ্বাস করবে না, কারণ আওয়ামী লীগ মাঠেই নেই। আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে তারা হুমকির সম্মুখীন, তাদের জীবনে হুমকির সম্মুখীন, তারা রাস্তা নামতে পারে না। আর লক্ষ লক্ষ ছাত্রলীগের কর্মী যারা আন্দোলন করতে পারে, যারা এই সমস্ত ভায়োলেন্স করতে পারে, সে সমস্ত কর্মীদেরকে প্রায় 2 লক্ষ কর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের যারা নেতা তাদেরকেও কারাগারে আটক রাখা হয়েছে। বিভিন্ন নির্যাতন তাদের উপর চালানো হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন নেতা জেলখানায় বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো যাই হোক, নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিনই কিন্তু হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে। এমনিতে যদি স্বাভাবিক অবস্থায় নির্বাচন একটা হয়, সেখানে আমাদের দেশের অনেক লোক মারা যায় প্রতিদ্বন্দ্বী গ্রুপদের কারণে, কারণ একটা নির্বাচনী এলাকায় বেশ কয়েকজন দলীয় প্রার্থী থাকে। যখন তাদের মধ্যে থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়, তখন অন্যরা মনক্ষুণ্ণ হয় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, এবং এই কারণে অনেক মৃত্যু ঘটে। আর এবার তো সম্পূর্ণ একটা অরক্ষিত অবস্থা, দেশের পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে বিধ্বস্ত। তাদের দ্বারা কীভাবে এই সমস্ত নমিনেশন যারা পাবে, নির্বাচনমুখী যারা ক্যান্ডিডেট, তাদের জীবনের নিরাপত্তা তো কিছুই থাকবে না। কে তাদের জীবনের নিরাপত্তা বিধান করবে? এবং যেহেতু আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের দেওয়া হচ্ছে না, তারা মাঠেও নেই। কাজেই আওয়ামী লীগকে বাদ দিয়ে এই যে দলগুলির মধ্যে যে শুধু আওয়ামী লীগ নয়, যেমন 14 দলীয় জোট আওয়ামী লীগের, জাতীয় পার্টি একটা বড় দল, নর্থ বেঙ্গলের অধিকাংশ আসনে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির লোকেরা জয়ী হয়ে থাকেন। এখন সেই নেতৃত্বে আছেন আপনার হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই GM কাদের। তারা কিন্তু ওখানে অত্যন্ত জনপ্রিয়, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে না। কাজে এই নির্বাচনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং ব্যাপক একটা হত্যাযজ্ঞ শুরু হবে বলে অনেকেই ধারণা পোষণ করেন। আমরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত এইভাবে যে এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ব্যাপকভাবে হত্যাকাণ্ড সংগঠিত না হয়। এ ব্যাপারে আমরাও খুবই আতঙ্কিত। তবে আমার কেন যেন ধারণা হচ্ছে অনেকের মতোই যে শেষ পর্যন্ত নির্বাচন বোধহয় এই সরকার করতে পারবে না, কারণ যত দিন গেছে তত দিন ডক্টর ইউনূসের পর থেকে জনসমর্থন একেবারেই যেহেতু দাঁড়িয়ে গেছে, এবং যে সমস্ত ছেলেরা আন্দোলন করেছে তাদের একজনের সঙ্গে আরেকজনের মতের মিল নাই, তাদের পার্টির মধ্যে অনেকগুলো বিভক্তি রয়ে গেছে। কাজে এই নির্বাচনটা তারা সুষ্ঠুভাবে করতে পারবে বলে কেউই বিশ্বাস করবে না। আর দেশের সেনাবাহিনীর পক্ষেও এতগুলো বুথ রক্ষা করা, এত নির্বাচনী কেন্দ্র, আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের পক্ষে সম্ভব বলেও আমরা মনে করি না, আমি মনে করি না অন্তত পক্ষে। যাই হোক, আজকে আবার আমি অত্যন্ত মর্মাহত হলাম একটা কাণ্ড দেখে। সাবেক মেজর আখতারুজ্জামান, তিনি বিএনপির একজন নেতা ছিলেন, প্রায়ই তাকে টিভিতে বক্তৃতা দিতে দেখি। তিনি টিভি বক্তব্যে অংশগ্রহণ করে থাকেন, বেশ ভালো ভালোই বক্তব্য দেন। হঠাৎ করে আজ দেখলাম জামাতে ইসলামের আমিরের কাছে উপস্থিত হয়ে তিনি জামাত ইসলামে যোগদান করলেন। ব্রেভো মিস্টার মেজর আখতারুজ্জামান, আপনি একজন মুক্তিযোদ্ধা এবং
আজকে আপনার এই জামাতে যোগদান করার কারণে আপনি বড় বড় কথা বলেছেন। আপনার বিএনপি পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং অত্যন্ত নামকরা বীরুত্তম মুক্তিযোদ্ধা ছিলেন। তারই দল করে আপনি আজকে সমস্ত মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করলেন। ছি! বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আজকের ভিডিওর উপর আপনাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।